দর্শক, শুধু রেস্টুরেন্ট ব্যবসা নয়, মূল্যস্ফীতির যে চাপ, মূল্যস্ফীতি এবং জ্বালানির সরবরাহ সংকট, এই চাপে কিন্তু রেস্টুরেন্ট সহ সব ধরনের ক্ষুদ্র ব্যবসা কিন্তু এই মুহূর্তে চাপে রয়েছে। তাদের ব্যবসা কমেছে, আয় কমেছে, যে কারণে বা অর্থনীতির উপর একটি ব্যাপক প্রভাব পড়ছে। অনেক ক্ষেত্রে আসলে কর্মসংস্থানও হারাচ্ছে অনেকে, কারণ এইসব ক্ষুদ্র ব্যবসার উপর অনেকেই আসলে জীবিকা নির্বাহ করছে অনেকেই। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতে জানতে চাইবো যে রেস্টুরেন্ট ব্যবসাটা আসলে বাংলাদেশে দিনের পর দিন জনপ্রিয় হচ্ছে। গত 10 বছর ধরে আমরা একটা রেভলিউশন দেখেছি, কারণ একটা সময় বাংলাদেশের মানুষ আসলে ঘরের খাবারের প্রতি অনেক বেশি মানে তাদের ঝোঁক ছিল, বাইরের খাবারকে আনহেলদি মনে করা হতো। সেই জায়গাটাতে কিন্তু এখন বিশেষ করে তরুণরা অনেক বেশি রেস্টুরেন্টে খান এবং বাংলাদেশে বাইরে খাওয়ার একটা ট্রেন্ড চলছে, সেটি গত 10-12 বছরে তৈরি হয়েছে। সেই জায়গাটাতে রেস্টুরেন্টে অনেকেই বিনিয়োগ নিয়ে আসছে, বিশেষ করে তরুণ উদ্যোক্তারা অনেকে আসছে। কিন্তু এই বিনিয়োগ নিয়ে আসার পরে আমরা দেখতে পাই যে 1-1.5 বছরের মধ্যে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, আমরা বিভিন্ন সময় দেখছি। আমি বর্তমান সিচুয়েশনে যাওয়ার আগে আমি প্রথমে একটু জানতে চাইবো যে আসলে রেস্টুরেন্ট ব্যবসার মূল সমস্যাটা কোথায় হয়, যেখানে উদ্যোক্তারা আসলে সফলভাবে ব্যবসা হয়তো সবাই করতে পারে না, এই জায়গাটাতে সমস্যা কোথায়? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে ব্যবসায়ীরা স্রোতের বিপরীতে গিয়ে ব্যবসা করে। এটা আজকে নতুন না, সবাই জানে। বাংলাদেশে যখন আপনি একটা ভালোভাবে সৎভাবে ব্যবসা করতে যাবেন, যত প্রতিবন্ধকতা আছে ওইখানে আপনাকে ওইটা ফেস করে আপনাকে ব্যবসা করতে হবে। সেটা যারা ফেস করতে পারে না তারাই ঝরে যায়। সেটা ফেস করার জন্য যে শক্তি দরকার অনেক মানুষের, সেই শক্তিটা নাই। আমরা সেটাই অ্যাড্রেস করছি যে 55 বছরের স্বাধীনতা হয়েছে এই দেশে, আমরা এখনো হানাহানিতে লিপ্ত। কিন্তু আমাদের যে একটা প্রাইভেট সেক্টর গড়ে উঠেছে, বিশাল একটা সেক্টর, যে বিশেষ করে আমি রেস্তোরাঁ খাত নিয়ে কথা বলছি, 4,82,000 রেস্তোরাঁ আছে সরকারি হিসাবে। 30 লক্ষ শ্রমিক আমাদের এই সেক্টরে অদক্ষ শ্রমিক কাজ করছে। আপনি দেখেন, গার্মেন্টসে আমরা বলি যে 30 লক্ষ শ্রমিক কাজ করে, ওরা দক্ষ হয়েছে। আমাদের সেক্টরে 30 লক্ষ শ্রমিক কাজ করে, যেখানে আমাদের একটা 5টা মাস্টার শেফ নাই বাংলাদেশে, এবং একটা ইনস্টিটিউট নাই যেখান থেকে আপনি দক্ষ জনবল তৈরি করতে পারবেন। তো দক্ষ জনবল তৈরি করতে না পারার কারণে আমরা দেখছি টোটাল টেস্ট বাইট নষ্ট হয়ে গেছে আমাদের দেশের ভোক্তাদের। বিকজ আমরা যা খাওয়াচ্ছি তাই ভোক্তারা খাচ্ছে। এখানে যে কেউ ইচ্ছা করলে রেস্তোরাঁ খুলতে পারছে। এখানে নিরাপদ খাদ্যের একটা ব্যত্যয় ঘটছে। আমরা কি করি যে আমাদের মূল প্রবলেমটা অ্যাড্রেস না করে আমরা কি করি, শাস্তির আওতায় নিয়ে আসি। কোনো সরকারি অ্যাড্রেস করে নাই কি করে একটা নিরাপদ খাদ্য বাস্তবায়নের জন্য পরিকল্পনা করা যায়। শুধু অথরিটি করেছে, অথরিটির পর অথরিটি, আমাদের 13টা-14টা অথরিটির আন্ডারে বেঁধে ফেলছে। এই অথরিটি ফেস করতে করতে আমাদের দিন চলে যায়। অথচ আমরা যারা কমপ্লেন্টস মানছি তাদের জন্য এই প্রবলেমগুলো। যারা স্ট্রিট ফুডের নামে বা ছোট ছোট ব্যবসা, তাদের কোনো প্রবলেমই নাই। তো একটা দেশে দুই ধরনের আইন বা দুই ধরনের চলতে পারে না, প্যারালালি চলতে পারে না। তাহলে কি হবে? যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করে, সৎভাবে ব্যবসা করে বা চেষ্টা করে ভালো কিছু করার, তারা ঝরে পড়ে যায়। আর যারা কমপ্লায়েন্স মানে না, কিছুই মানে না, এবং ওই সরকারের সব অথরিটিকে ম্যানেজ করে ব্যবসা করে, তারা টিকে যায় কোনো না কোনোভাবে। তো এখন এই বিষয়টা, এখান থেকে বের হওয়ার রাস্তাটা কি? আমরা বহুভাবে বহু সরকারকে বলে আসছি, কেউ কর্ণপাত করে না। কারণ আমরা কালকে বলেছি যে সিস্টেমটা আমলাতন্ত্রের কাছে বন্দী, এবং আমাদের ওই পলিটিশিয়ান নাই, ভিশনারি পলিটিশিয়ান, যেই পলিটিশিয়ান একটা প্ল্যান করে ওইখানে কি কোথায় প্রবলেম সেটা অ্যাড্রেস করে কিভাবে এটা সলিউশন করা যায় স্টেপ বাই স্টেপ বাস্তবায়ন করবে, সেই ধরনের কোনো পলিটিশিয়ান আমরা দেখছি না যারা আমাদেরকে নিয়ে কাজ করবে। এখন আমরাও তো উন্নয়নের একটা অংশ। যদি আপনি ধরেন 30 লক্ষ শ্রমিক এখানে কাজ করে আনস্কিল্ড, এবং এটার সাথে আপনার ব্যাকওয়ার্ডে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, প্যাকেজিং থেকে শুরু করে সব। আজকে ইন্ডাস্ট্রি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে। আরেকটা কারণ হচ্ছে কর্পোরেট আগ্রাসন। যেইভাবে বেকারি শিল্প ধ্বংস করা হয়েছে, 5টা কোম্পানির কাছে চলে গেছে। যেইভাবে তেলের সিন্ডিকেট করে, এখন আমরা তেল মন চাইলো আজকে 15 টাকা বাড়িয়ে ফেলেছি, সেই তেলের সিন্ডিকেট 5 জন ব্যবসায়ীর কাছে চলে গেছে। যেখানে আপনি পোলট্রির একটু আগে রিপোর্ট দেখালেন, সেই পোলট্রিও 5 জন ব্যবসায়ীর কাছে চলে গেছে। তারা সারা বছর বাজার নিয়ে খেলাধুলা করে, বাজারে ব্যবসা করে না। বাজার হচ্ছে খেলাধুলা করে কিভাবে দে ক্যান মেক মানি। কখনো শর্টেজ করে, কখনো ওভার। ছোট ছোট প্রান্তিক খামারি বাঁচতেই পারবে না তাদের ম্যানুপুলেশনে, তারা ম্যানুপুলেশন করে।
আমরা গতকালকে বলেছি মাংসটা আমদানি করা হোক, সেই মাংসও দেখবেন গরুর মাংস সেটা চলে গেছে এই দেশের শৌখিন কিছু শিল্পপতি, কালো টাকার মালিক, তারা নিজেরা বিশাল বিশাল ফার্ম করেছে। প্রান্তিক কৃষকরা তাদের তাদের ওই গরুতে ওই ধরনের মাংস পাওয়া যায় না, তারা একটা পালতে পালতে তারা বাজারে আসতে আসতে অনেকগুলো ধাপ পেরিয়ে আসে। তাহলে সবকিছু মিলে তাহলে এই জায়গাটাতে আসলে কি করা যাবে, মানে এই বিষয়টা নিয়ে আমারও একটু কনসার্ন আছে, আমি আসলে এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সেখানে আমরা যেটা দেখেছি যে পোলট্রির যে বিষয়টা যেটা বললেন, এটা খুব সম্ভবত 16-17 সালের দিকে বাংলাদেশে, এর আগে আসলে প্রান্তিক খামারিরাই কিন্তু এই ডিমের সরবরাহটা দিত, কিন্তু ওই সময়টাতে একটা কোম্পানি আসলো, তারা আসলে ডিমের দাম অনেক কমিয়ে দিল, তাতে কারণ তাদের বিশাল প্রোডাকশন ক্যাপাসিটি, এবং কমানোর পরে দেখা গেল যে রাতারাতি প্রচুর প্রান্তিক খামারি বন্ধ হয়ে গেল, কারণ তারা প্রোডাকশন কস্টের চেয়ে অনেক কম দামে বাজারে ডিম দিতে হচ্ছিল, কারণ তাদের তো সাস্টেনেবিলিটির সুযোগ কম, পুঁজি কম। এরপরে করলো কি, তারা আবার দামটা বাড়িয়ে এবার তারা বিজনেস করলো। এই যে কাজগুলো তারা করছে, কিন্তু আমাদের যেটা সমস্যা, আপনি যেটা বলছেন এটা তো একটা সমস্যা, কিন্তু বিপরীত সাইড আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ডিমান্ড যেভাবে বাড়ছে, সেই ডিমান্ড আবার প্রান্তিক খামারিরা, সেটা পোলট্রির ক্ষেত্রে বলেন, সেটা গরুর ক্ষেত্রে বলে, গরুর মাংসের ক্ষেত্রে বলেন, তারা আবার এই সাপ্লাইটা তাদের কাছ থেকে আসছে না, এখানে বড় উৎপাদকেরও দরকার আছে। এই জায়গাটাতে আসলে ব্যালেন্সটা কিভাবে করবে? আপনাকে বলি, এই জন্য আমাদের ব্যাংক খাতও দায়ী। ব্যাংক খাত থেকে লুট কারা করেছে? বড় ব্যবসায়ীরা করেছে। লোন কাদেরকে দেয়? বড় ব্যবসায়ীদেরকে দেয়। একটা ব্যবসায়ী তার সব ব্যবসা করতে হবে, তাকেই সমস্ত ব্যাংক লোন দিচ্ছে, তারাই কয়েকটা ব্যাংকের মালিক। এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রে। কিন্তু আপনি প্রান্তিক কৃষককে, প্রান্তিক খামারিকে বাঁচানোর জন্য আপনি স্বল্প সুদে এবং তাদেরকে একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া, এবং আমি মনে করি পার্সোনালি যে প্ল্যানিং করে প্রান্তিক খামারিকে মেরে ফেলা হচ্ছে, এটা যাতে ওই কয়েকটা কোম্পানির কাছে তাদের ব্যবসা চলে যায়, তারা তখন ইচ্ছা মতো ইয়ে করতে পারবে। আপনি দেখেন, যখন ডিমের খুব ক্রাইসিস হলো, যখন তৎকালীন সরকার বললো যে আমরা ইন্ডিয়া থেকে ডিম ইম্পোর্ট করব, আপনি ইন্ডিয়ার দিকে তাকান, তাদের ডিম কত টাকা, তাদের পোলট্রি কত টাকা, তারা পারলে কেন আমরা পাচ্ছি না? কোথায় প্রবলেমটা কোথায় হচ্ছে? আপনাকে প্রান্তিক খামারই বাঁচাতে হবে। সারা পৃথিবীতে প্রান্তিক জনগোষ্ঠী যদি না বাঁচে, একটা দেশ কিন্তু অটোমেটিক্যালি ওই কর্পোরেটদের দখলে চলে যাবে। সেটাই আমরা বারবার অ্যাড্রেস করছি, একটার সাথে একটা পরিপূরক। আমরা কিন্তু 20% কনজিউমার গুডস কনজিউম করি সারা বাংলাদেশে। এখন আমাদের সেল কমে গেছে, এখন আপনি দেখলেন যে বাজারে ক্রেতা নাই, ডিমের দাম বাড়তি, কারণ আপনার ছোট ব্যবসায়ীরা যদি না বাঁচে, কোনোভাবেই বড়রা দেশ সাস্টেন করতে পারবে না, বেকারত্ব বাড়বে। আপনি অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আজকে পত্রিকায় দেখলাম প্রায় আমাদের 6 লক্ষ লোক বেকার হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, ইন্ডাস্ট্রিগুলোতে যে বন্ধ হয়ে গেছিল। ইন্ডাস্ট্রি কি দোষ করেছিল? মালিক দোষ করেছিল। তাহলে কি হলো? তাহলে আমরা যে 55 ইয়ার্সে শুধু হানাহানি কাটা, আজকে আমাদের সেক্টর ভয়ঙ্কর খারাপ সিচুয়েশনে পার করছে। আমরা বারবার বলছি যে আপনারা যারা ট্যাক্স ভ্যাটের আওতার বাইরে আছে তাদেরকে নিয়ে আসেন না, প্রত্যেকটা অথরিটিস গিয়ে তারা এক হতে দিবে না আমাদেরকে। এমন ভাবে বিভাজন করে রাখা হয়েছে যে আমাদের ব্যবসায়ীরাও, আমরা চাইলেও এক হতে পারছি না। আসলে ডিভাইড তৈরি করে গেছে। আপনার আসবো, আমি ট্যাক্স ভ্যাটের বিষয় নিয়ে, আগামী বাজেটের বিষয়গুলো নিয়ে আসবো, একটা বিরতির সময় হয়েছে। ধন্যবাদ দর্শক, বিজনেস আওয়ারে নিচ্ছি একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। আলোচনা করছি মূল্যস্ফীতি এবং নানামুখী চাপে আসলে ক্ষুদ্র ব্যবসার যে চাপ রয়েছে, সেই চাপ থেকে উত্তরণের কি উপায়। আমাদের সাথে রয়েছেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে আবারও। আমরা আসলে যে আলোচনা করছিলাম যে ব্যবসাগুলো কর্পোরেটের হাতে চলে যাচ্ছে, ছোট ছোট ব্যবসা, অন্যদিকে আবার কিছু কিছু ক্ষেত্রে দরকারও আছে, যেহেতু আমাদের আসলে চাহিদা বাড়ছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা কি আসলে আমাদের সম্পদগুলোকে ইউটিলাইজ করতে পারছি ঠিক মতো? মানে আমাদের এই যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সহায়তা করা, তাদেরকে, আমরা যেহেতু কর্মসংস্থান একটা বড় সমস্যা আছে, আমাদের এন্টারপ্রেনার তৈরি করতে হবে, ছোট ছোট ব্যবসা করে অনেকে চেষ্টা করছেন, সেই জায়গাটাতে সরকারের সহায়তার জায়গাটা থেকে ঘাটতি দেখেন কোথায়? প্রথমে বলি, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা দরকার নেই আমাদের সেক্টরে। যে অসহায়তা করা হয় সেটা বন্ধ করা হোক। সহায়তা নেয় বড় ব্যবসায়ীরা কোনো না কোনো ওসিলায়। আপনার এক্সপোর্টের নামে মাল ইম্পোর্ট করে বাজার সাইল আপ করে দিয়ে, আবার যেই মানে কম মাল এক্সপোর্ট করে 15 দানা সরকার থেকে লুট করে, এই 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 আপনার কর্পোরেটরা। শুনতে খারাপ লাগবে, এটা সত্যি কথা। তা না হইলে বাজারে আমি যেটার কস্টিং পরে 150 টাকা, সে কিভাবে 120 টাকায় বিক্রি করে? তার তো ডিউটি দেওয়া লাগে না। এবং সে কি করে, এই টাকা হালাল করার জন্য অলরেডি বেকারি খাতে তারা বিশাল এক্সপানশন করছে। বেকারি এক্সপোর্টের কথা বলে তারা কিন্তু ইম্পোর্ট করে, সেখানে ডিউটি লাগে না। সেই মালগুলো কিন্তু লোকাল মার্কেটও তারা দখল করে ফেলছে। তাহলে কি হলো? তারা আবার 15 দানা নিচ্ছে সরকারের কাছ থেকে, তারা আবার অল্প সুদে
ঋণও পাচ্ছে সরকারের কাছ থেকে। আমাদের সেক্টরে কোনো ঋণই নাই, 1 টাকা ঋণ দেয় না সরকার রেস্তোরাঁ খাতে। ঋণ তো দয়া না, ঋণ তো আমি ইন্টারেস্ট পে করব, কিন্তু সেক্টরটাকে এমনভাবে নিষ্পেষিত করা হয়েছে, কারো কোনো কর্ণপাত নাই, নোবডিস। একটা সরকারি আমলা বলেন, পলিটিশিয়ান বলেন, নোবডিস কর্ণপাত এখানে নাই। তাদের সমস্যা শুধু এক্সপোর্ট ওরিয়েন্টেড নিয়ে, দেশের এসএমই খাত গোল্লায় গেল, এসএমই খাত বাঁচলো কি বাঁচলো না তাদের কিচ্ছু যায় আসে না। আপনার এসএমই খাত থেকে বিশাল অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় বাজেটে, 1 টাকাও ঠিক মতন ওখান থেকে বাজেটে দেওয়া হয় না কোনো ব্যবসায়ীদেরকে, সেই টাকা ফেরত যায়। এই ব্যাংক বলেন, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো বলেন, সবগুলো লুটেরারা ওইখান থেকে তারা নিজেরা ভাগ বটোয়ারা করে টাকা নিয়ে আজকে ব্যাংক খাতকে চরম বিপর্যয় নিয়ে গেছে, চরম বিপর্যয় অবস্থা নিয়ে গেছে। আমাদেরকে তো লোন দেয়ই না, আমাদেরকে তো সহযোগিতা করেই না। আমরা বলছি সহযোগিতা তো কেন, অসহযোগিতা করেন না। আমরা শুধু একটা বলেছি, ওয়ান স্টপ সার্ভিস দেন। আমরা প্রতি বছর লাইসেন্স করতে 3-4 মাস সময় চলে যায়, এই লাইসেন্স ওই লাইসেন্স, কোনোটা দেয় কোনোটা দেয় না, দেন দেওয়া করতে হয় আন্ডার টেবিল, আবার আরেক বছর চলে আসে, আবার এই 1-2 জন লোক তো সারা বছর লাইসেন্সের পিছনে ঘুরতে হয়। এটা কোন দেশে বসবাস করতেছি? একটা অথরিটির আন্ডারে আমাদেরকে দিয়ে দেন, তারা আমাদেরকে মনিটরিং করুক। আমিও বলি কমপ্লায়েন্সে আসুক। হেলথ ইস্যু আছে, যে কেউ ইচ্ছা করলে বাজারে প্রোডাক্ট বিক্রি করতে পারবে না, কারণ আমাদের সেফটি ফুড এনশিওর করতে না পারলে আমরা যেভাবে মহামারী আকারে আমাদের মানুষ অসুস্থ হচ্ছে, ক্যান্সার থেকে শুরু করে, কিডনি ফেলিয়ার থেকে শুরু করে, লিভার ফেলিয়ার থেকে শুরু করে, আমরা যে তেল ইউজ করছি সেই তেল নিয়ে শুনছি যে তেলের অবস্থা খুবই খারাপ। তেল কি আমি ইম্পোর্ট করি? আমাদের কৃষি সবজিগুলা ফরমালিন দেওয়া বা কীটনাশকের মাধ্যমে আনহেলদি কৃষি প্রোডাক্ট আসতেছে। আমাদের গরুর মোটাতাজাকরণের মাধ্যমে আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে সেই গরুর মাংসটাও টক্সিক হয়ে যাচ্ছে। আমাদের পোলট্রিতে শুনতেছেন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগেই পোলট্রি বাজারে চলে আসছে, সেটা আমাদের ক্যান্সারের জন্য বড় একটা কারণ। আমাদের ডিমগুলাতে কি কি যেন প্রোডাক্ট পাওয়া যায় সায়েন্টিস্টরা বলছে তাদের ইয়েতে, তো সব কিছুতে ওইখানে ভেজাল। আমরা তো কিনে নিয়ে এসে প্রডিউস করে তারপর বিক্রি করি। আমরা তো পচা কিছু খাওয়াইতে পারবো না, কিন্তু মিডিয়াতে বলে পচাবাসি খাওয়াই। পচা কেমনে খাওয়াইতে পারবে একটা পাবলিককে, একটা কাস্টমারকে? তো এই যে অপপ্রচার, এইটাও পরিকল্পিত অপপ্রচার, কারণ ওই কর্পোরেটদের দখলেই মিডিয়া খাত, তারা পরিকল্পিতভাবে এই মিডিয়া খাতে আগামীতে ধরেন আগামী বাজেটে এই যে আপনারা করের কথা বলছেন, যে আমরা জানি যে রেস্তোরাঁ ব্যবসায় ভ্যাটের এই মুহূর্তে এখন বোধহয় 10%, রাইট? না 5%। 5%। এই আপনারা অনেকগুলো দাবির কথা বলছেন, গতকালও আপনারা সংবাদ সম্মেলন করেছেন। এই বাজেটে আপনারা আসলে কি কোন ধরনের পলিসি চাচ্ছেন? আপনি দেখেন, এই 5% তো শুধু ক্রেতা যখন নরমাল একটা রেস্টুরেন্টে গিয়ে খাবে তার জন্য 5%। এই ক্রেতা যদি তার প্রতিষ্ঠানে রেস্টুরেন্ট থেকে সাপ্লাই নেয় 15%। আপনি দেখেন তারাই করেছে। আপনার সম্পূরক শুল্ক লাগাই দিছে আমাদের, সম্পূরক শুল্ক আছে 10%, চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে 10%, এটার ক্ষেত্রে 10%, কোনো কারণ ছাড়া আমরা বলেছি এটা প্রত্যাহার করেন। প্রত্যাহার করার কোনো আশ্বাস দিয়েছে। এবার আমাদেরকে বাণিজ্যমন্ত্রী মহোদয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছিলাম, এবং এনবিআর চেয়ারম্যান মহোদয় বলেছে এই বাজেটে তারা এটা দেখবে। উৎসে করেন নামে আমাদেরকে কি পরিমাণ হয়রানি কল্পনা। আমরা বলেছি ট্যাক্স আমরা দিব, ব্যাট আমরা দিব, যারা আমরা দিচ্ছি আমাদেরকে একটা হেলদি একটা ইজি প্রসেস করে দেন। এমন একটা প্রসেস করে রাখছে, আমি কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারছি না। তারা যেভাবে বলবে আমাকে এইভাবেই করতে হবে, এবং সেটা করতে গেলে আমাকে চুরি করতে হবে। আমাদের কথা কেউ শুনছে না। এবং আপনি 70% রেস্তোরাঁ, আমি কালকেও বলেছি, আজকেও আপনার মিডিয়ার মাধ্যমে বললাম, 70% রেস্তোরাঁ খাত ভ্যাট ট্যাক্সের আওতায় আসে নাই। ওইখানে মাঠ পর্যায়ের লোকজন শুধু ভ্যাট ট্যাক্সের লোকজন না, অন্যান্য অথরিটি যতগুলো আছে, ফায়ার বলেন, পরিবেশ বলেন, নিরাপদ খাত, যে যখন যেভাবে পারে রেস্তোরাঁ খাত থেকে চাঁদাবাজি করে। স্ট্রেট কথা এটা। কারণ আমাদের তো একটা আন্ডারে, আমরা তো চাই একটা রেস্তোরাঁও যেহেতু কমপ্লায়েন্সের মধ্যে ব্যবসা করতে না পারে। আপনাদের এই যে কমপ্লায়েন্সের কথা বলছেন, রেস্টুরেন্ট খাতে কারা কত ব্যবসায়ী আছে, এটার কি কোনো হিসাব আছে আপনাদের কাছে? আমাদের তো একসময় 60,000 পর্যন্ত মেম্বার ছিল, রেগুলার ইরেগুলার। আমাদের এখন 5-6 হাজার রেগুলার মেম্বার আছে। ওরাও আমাদের মেম্বার, কিন্তু দরকার যখন হয় তখন আসে। সেটাই তো আমরা রেগুলেশন তো সরকার করতে পারবে না। আমরা বলেছি বিজিএমইর আলোকে, বিজিএমই যেভাবে স্ট্রংলি তাদের সেক্টরটা মনিটরিং করে, বিটিএমই তাদের সেক্টরটা মনিটরিং করে, কোনো অসন্তোষ, কোনো প্রবলেম, কোনো ফ্যাক্টরি যদি সিক হয়ে যায় সেখানে সাপোর্ট দেওয়া, সব কিছু আমরাও চাই। আমাদের রেস্তোরাঁ খাতটা একটা কমপ্লেন্সের আওতায় আসুক। যে যখন মন চায় তখন যার মতো করে সে ব্যবসা করতে পারবে না। সেইখানে যাতে একটা হেলদি এবং একটা কমপ্লায়েন্স কনফার্ম থাকে, সেই কনফার্মটা আমরা সহ, সরকারি কর্মকর্তারা সহ, সরকারি অথরিটি সহ একসাথে কাজ করব।
এখন আপনি যদি একটা রেস্তোরাঁয় গিয়ে বলেন আমাকে সোনারগাঁয়ের মতো করে স্ট্যান্ডার্ডের কিচেন করতে হবে, সেটা তো সম্ভব না। জি, তো ওই আমাদের যারা কর্মকর্তারা আছে আসবো, দে আর নট দ্য এক্সপার্ট। খাদ্য নিরাপত্তার বিষয়গুলো নিয়ে অনেকে আসলে মানছেন কিনা বা কি হয়রানি হচ্ছে আমরা আসবো। আমরা একটু দেখতে চাই আমাদের নিয়মিত আয়োজন, প্রতিদিন আমরা কিছু বাণিজ্য বিষয়ক শিরোনাম দেখে থাকি। আমাদের হাতেই আজকের যে পত্রিকাটি রয়েছে, শুরুতেই দৈনিক কালের কণ্ঠ, তারা বলছে জাল নোট ঠেকাতে পশু হাটে ব্যাংকের বুথ বসানোর নির্দেশ। এটি গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি আসলে তারা সংবাদ করেছে। বাংলাদেশ প্রতিদিন বলছে বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট কর কমানোর দাবি ব্যবসায়ীদের। আসলে বেসরকারি খাতে 25% এই মুহূর্তে কর্পোরেট কর রয়েছে, সেটি কমিয়ে 20% করার প্রস্তাব করা হয়েছে জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। এটি নিয়ে আসলে সব ব্যবসায়ীরাই মোটামুটি কর্পোরেট কর হার কমানোর দাবি তুলছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা শিরোনাম করেছে আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে 29.48 বিলিয়ন ডলারে নেমেছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে 35 বিলিয়নের কাছাকাছি, প্রায় 30 বিলিয়নের বেশি রিজার্ভ ছিল, সেটি কিছুটা কমেছে আমদানি ব্যয় পরিশোধ করার পরে। বাংলাদেশ প্রতিদিন আর্টিস্ট শিরোনাম আছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ধাক্কা। এটি যুক্তরাষ্ট্রে আসলে সব দেশেরই পোশাক রপ্তানি কমেছে, সেখানে বাংলাদেশেরও এটি বড় ধরনের রপ্তানি কমেছে, পুরো বিশ্বব্যাপী কমছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি কমছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা আবারও আলোচনায় যাব। যেমন ইমরান, আমরা বিভিন্ন সময় দেখি যে রেস্টুরেন্টগুলোতে আনহাইজেনিক বিভিন্ন অবস্থা দেখতে পাওয়া যায়, এবং খাবারের ক্ষেত্রেও আমরা ক্রেতাদেরও অনেক দেখি। আবার অনেকে দাম নিয়েও প্রশ্ন তুললেন যে রেস্টুরেন্টগুলোর খাবারের দাম দিনকে দিন বেড়েই যাচ্ছে। এইগুলো নিয়ে আমরা অভিযানও দেখতে পাই, বিভিন্ন সময় জরিমানাও করা হয়। এটি নিয়ে আবার আপনাদেরও অভিযোগ আছে। আসলে এই জায়গাটাতে এই কমপ্লায়েন্সটা কেন আসলে নিশ্চিত করা যাচ্ছে না? দেখুন, যে আমাদের যে 30 লক্ষ শ্রমিক কাজ করছে, তাদেরকে কে ট্রেনিং দিয়েছে? সরকার কি ওই রকমভাবে কোনো ইনস্টিটিউট করেছে যে আমার দেশের 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তার জন্য আমাদের যে একটা সেক্টর আছে, সেই সেক্টরকে আমরা ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসি? সরকার কি 2-1 জন উদ্যোগ নেয়? নিরাপদ খাদ্য যখন যে চেয়ারম্যান আসে, তখন তার মতো করে 200-400 ডেকে নিয়ে 2-3 ঘন্টার একটা ট্রেনিং দেয়। সেখানে তো আমরা চাইলেই এই স্কিল পিপল পাবো না। আমরা বলেছি এইটাই একটা কথা, সেটাই আমরা বলছি যে ওয়ান স্টপ সার্ভিস মানে হচ্ছে আমরা একসাথে কাজ করব, এবং এক্সপার্ট বাইরে থেকে নিয়ে এসে কি করে আমরা এই সমাজের এই বৈশ্বিক যে কমপ্লায়েন্স আছে সেটার সাথে তাল মিলিয়ে একসময় আমরা বরাবর চলে যাব, যেহেতু আমাদের অনেক কমপ্লেন্সের ঘাটতি। সেটাই তো বললাম। আমি তো বলছি না যে আমাদের মালিকরা সেফটি মেনে ব্যবসা করছে, হাইজিন মেনে ব্যবসা করছে, তাদের ধারণাই না হাইজিন কি। তাদেরকে তো মনিটরিং আওতায় আনতে হবে। আপনি জরিমানা দিয়ে তো প্রবলেম সলভ হবে না, কারণ ওই লোকটা তো আমার আনস্কিল লোক। আমি নিজেও জানি না যে আমি কি করে এটা স্কিল মেনটেন করব, সেটা তো সত্যি কথা। এখন তরুণ কিছু উদ্যোক্তা আসছে, তারা ইউটিউব বলেন, তারা বিভিন্নভাবে কনসার্ন বলে তারা চেষ্টা করছে, কিন্তু ম্যান পাওয়ার তো আমার আনস্কিল। আমি কয়জন ম্যান পাওয়ারকে স্কিল করতে পারবো? সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কি পড়াচ্ছে? বিবিএ এমবিএ পড়তে পড়তে একটা বিরাট এই বেকার তো তরুণ জনগোষ্ঠী আমাদের বোঝা হয়ে দাঁড়াইছে। তাদেরকে কি তাদের বাবা মা পারতো না যে হসপিটালিটি সেক্টরে এইটার বিদেশে যে এরকম ডিমান্ড আছে, বাংলাদেশে সেরকম ডিমান্ড আছে, কিন্তু কেউ এই সেক্টরে আসবে না। তো কাদেরকে নিয়ে কাজ করছি আমরা এই সেক্টরে? পশ্চাৎপদ যারা আছে, যারা একদম নিরক্ষর, অনেক লোক আমাদের নিরক্ষর, কোনো মতন সাইন করতে পারে, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। তো আপনি সেখান থেকে সুফল কতটুকু পাবেন? জি, আবার ফিরবো, আর একটি বিরতি নিচ্ছি। দর্শক, বিজনেস আওয়ারে আরও একটি বিরতির সময় হয়েছে, ফিরবো আরও খবর নিয়ে। দর্শক, স্বাগত আরও একবার বিজনেস আওয়ারে। আমরা আলোচনা করছি ক্ষুদ্র ব্যবসায়ীদের আসলে নানান সংকট নিয়ে। আছেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। স্বাগত আরও একবার। আমরা আলোচনা শেষের দিকে, যেহেতু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সামনের দিনে আসলে তারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের যেহেতু অবদানটা রাখার সুযোগ অনেক বেশি, সেক্ষেত্রে আসলে সরকারের জায়গা থেকে কি করা উচিত, এবং ব্যবসায়ীদের আসলে এই মুহূর্তে যেহেতু ক্রাইসিস সময় চলছে, ছোট ছোট ব্যবসায়ীরা যারা আছেন এবং নতুন করে যারা ব্যবসায় আসতে যাচ্ছেন, তাদের জন্য আসলে এই মুহূর্তে করণীয় কি? আমরা মনে করি যদি সত্যি সত্যি ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে চায় সরকার, ক্ষুদ্র ব্যবসায়ীকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে সরকারের টোটাল আমলাতন্ত্রে যারা আছেন তাদের সাথে বসে কিভাবে একটা ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়। শুধু রেস্তোরাঁ খাত না, এখানে দোকান মালিক আছে, একটার সাথে একটা প্যারালালি আছে। আমরা যদি একটা শিল্পনীতি জরুরি দরকার, কে কোন ব্যবসা করবে, কে কোনটা করবে না। এখন আমি একটা ব্যবসা, আমাদের সেক্টর গ্রোথ করছে, কিন্তু সেটা
আজকে কর্পোরেট আগ্রাসন করে নিয়ে যাবে তার সমস্ত ফ্যাসিলিটেট করে, তাহলে তো দিন শেষে কি হলো, কর্পোরেটদের দখলে চলে গেলো। যেভাবে আপনার তেল চলে গেছে, আপনি দেখেন একসময় আমাদের তেল কতটুকু ইম্পোর্ট হতো, আমরা কিন্তু নিজেদের তেল, সরিষার তেল দিয়ে আমরা গ্রামে, আমি নিজে চোখে দেখেছি যে আমার নানা নিজে সরিষা নিজে ভাঙিয়ে নিয়ে এসে সারা বছর চলতো, শুধু কেরোসিন কিনতে হইতো আর লবণ কিনতে হইতো। সেইখানে আমাদের ভোগবাদী সমাজে এখন এই যে তেলের যে ব্যবহার বেড়েছে, সেই তেলটা কিন্তু টোটালি ইম্পোর্ট বেস বলতে গেলে, সরিষা সামান্য কিছু আমাদের হয়। তাহলে এদেরকে বাঁচাতে হলে আমরা এই প্রান্তিক কৃষক যারা আছে, কৃষিতে একটা বিশাল বিপ্লব দরকার আমাদের এখন। সেই কৃষক যেন নিজে সাফিসিয়েন্ট থাকে, তার প্রোডাক্টগুলো সে যেন নিজে প্রডিউস করে, এবং আমরা যাতে ন্যায্য মূল্যে প্রত্যেকটা প্রোডাক্ট পাই, এবং আমাদের সেক্টরটাকে যেন এইটাই সেক্টর কিন্তু কনজিউম করে। আমরা যত রিজনেবলি, আমি তথাকথিত গুলশান বনানীর রেস্তোরাঁ নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি প্রান্তিক মানুষ যারা রাস্তায় থাকে তারা যেন রিজনেবলি পেট ভরে খেতে পারে। প্রোটিনের অভাব এখন আমাদের মানুষের দেখবেন কর্মক্ষমতা কমে গেছে, কারণ মানুষ পেট ভরে ভালো করে খেতে পায় না, এবং খাবারে মানহীনতার কারণে আমাদের সমস্ত কিছু, আমাদের টোটাল মানুষগুলো দেখবেন খর্ব হয়ে যাচ্ছে, তারা এনার্জি পাচ্ছে না। এনার্জেটিক পিপলের জন্য তো আপনার ফুড লাগবে, এই ফুডটা হেলদি লাগবে। সেই হেলদি ফুড এবং রিজনেবল ফুড দিবে কারা? আপনার যারা কাজে থাকবে তারা তো বাইরের ফুডই খাবে। সেই বাইরের ফুডটা যদি আপনি এনশিওর না করেন, নিরাপদ খাদ্য এনশিওর না করেন, তাহলে আপনি স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি দিবেন, তো স্বাস্থ্য খাতে মানুষ অসুস্থ হয়ে যাবে ওইখানে। এই জন্য আমাদের বেসিক সবার আগে দরকার, সরকারের উচিত হচ্ছে এখন এই খাদ্যে নজর দেয়া। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব ইমরান হাসান, আপনি আমাদের সাথে এসেছেন, সময় দিয়েছেন। আবারও নিশ্চয়ই পরবর্তীতে কখনো আপনার সাথে কথা হবে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা তখন আমাদের সাথে ছিলেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিজনেস আওয়ারের আজকের আয়োজনে এই ছিল, আপনাদের সাথে ছিলাম হোসাইন শাহাদাত। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও দেখা হবে।